নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প, চোর এবং সন্ন্যাসী। কলকাতা থেকে 40 মাইল দূরে এই শহরটার নাম নবীপুর। তার একদিকে নদী আর একদিকে রেল স্টেশন। একসময় বেশ নিরিবিলি ছিল। লোকজন বেড়ে যাওয়ায় এখন আর তা বলা যাবে না। চারদিকে ভিড় আর ভিড়, তার সঙ্গে পাল্লা দিয়ে মাথা তুলেছে নতুন নতুন সব বাড়ি। নবীপুরের একধারে মহেশ্বর চাগলাদারের দোতলা বাড়ি। এই এলাকাটা এখনও ঘিঞ্জি হয়ে ওঠেনি, মোটামুটি শান্ত, ফাঁকা ফাঁকা। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে এলো, বেলা কম হয়নি, প্রায় 10টা বাজতে চলল। ঝলমলে রোদে চারদিক ভেসে গেলেও বাতাসে শীতের একটু আমেজ থেকে গেছে। মহেশ্বর চাগলাদার ছিলেন দুধে দারোগা। তার দাপটে বাঘে গরুতে এক খাটে জল খেত। চোর জোচ্চোর ডাকাতেরা সারাক্ষণ থরহরি কাঁপত। অনেকে তল্পিতল্পা গুটিয়ে ওখান থেকে পালিয়েও গিয়েছিল। বহুদিন হলো রিটায়ার করেছে, কিন্তু শহরের মানুষজন এখনো মহেশ দারোগাই বলে। তার বাড়িটার নিচু বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, রাস্তার দিকে ছোট গেট। এই মুহূর্তে মহেশ্বর গায়ে পাতলা চাদর জড়িয়ে একতলার বারান্দায় ইজি চেয়ারে গা এলিয়ে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন। 60 পেরিয়েছে, কিন্তু এই বয়সেও শরীর বেশ মজবুত। চৌকো মতো মুখ, শক্ত চোয়াল, মাথার 3 ভাগ জুড়ে টাক, যে কটা চুল রয়েছে সেগুলো ধপধপে সাদা, নাকের ডগায় গোলাকার চশমা। কারো গলা কানে এলো, নমস্কার। চোখের সামনে থেকে খবরের কাগজ সরিয়ে তাকালেন মহেশ্বর। বারান্দার পর খানিকটা ফাঁকা জায়গা, তারপর গেট। চোখে পড়ল গেটের বাইরে একটি অল্প বয়সী সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। বয়স কত হবে, বড়জোর 30, মাঝারি হাইট, চুল কাঁধ ছাপিয়ে গেছে, মুখে পাতলা দাড়ি, বড় বড় চোখ, পরনে লাল রঙের ছোপানো ধুতি আর হাফ হাতা পাঞ্জাবির উপর লাল চাদর, পায়ে লাল কেটস, কপালে এক টাকা সাইজের সিঁদুরের টিপ। কাঁধ থেকে একটা ঢাউস কাপড়ের থলে ঝুলছে। সারা জীবন চোর ডাকাত ঘেঁটে ঘেঁটে কাউকে সহজে বিশ্বাস করেন না মহেশ্বর। সাধু সন্ন্যাসীদের সম্পর্কে তার ধারণা খুব উঁচু নয়। তিনি মনে করেন এরা সব ধূর্ত, ধরিবাজ, বুজরু। ভুরু কুঁচকে গিয়েছিল মহেশ্বরে, হাঁকিয়ে দিতেন, কিন্তু তরুণ সন্ন্যাসীর পবিত্র পবিত্র চেহারা দেখে হয়তো ভালো লাগলো। ভুরু ধীরে ধীরে স্বাভাবিক হলো। নরম গলায় বললেন, কাকে চাই? সন্ন্যাসী বিনীতভাবে বলে, আপনার কাছেই এসেছি। মহেশ্বর কয়েক লহমা অবাক তাকিয়ে থাকেন। বয়স তার অর্ধেকও হবে না, তবু সাধু তো, তুমি বলাটা খারাপ দেখাবে। তাই বললেন, ভেতরে আসুন। গেট পেরিয়ে বারান্দায় চলে আসে সাধুটি। এধারে ওধারে কয়েকটা বেতের চেয়ার আর মোড়া পড়ে আছে। সেগুলোর দিকে আঙুল বাড়িয়ে মহেশ্বর বললেন, বসুন। কাঁধের থলে মেঝেতে বসিয়ে রেখে আলগোছে সন্ন্যাসী একটা মোড়ায় বসে পড়ল। সন্ন্যাসী বলল, আপনার খোঁজে নবীপুর থানায় গিয়েছিলাম। সেখানে শুনলাম আপনি রিটায়ার করে এ পাড়ায় বাড়ি করেছেন। ঠিকানাটা জেনে নিয়ে চলে এলাম। মহেশ্বর লক্ষ্য করলেন সন্ন্যাসীটি নির্ভুল বাংলা বলছে, তবে উচ্চারণে হিন্দির টান আছে। বিহার বা উত্তরপ্রদেশের লোকেরা বাংলা বললে যেমন শোনায়, অনেকটা সেই রকম। মহেশ্বর সন্ন্যাসীর মুখ থেকে চোখ সরাননি। তাকে বাজিয়ে নেবার জন্য জিজ্ঞেস করলেন, আপনার নামটা জানা হয়নি। স্বামী রামনাথ। কোত্থেকে আসছেন? বারাণসী থেকে। মানে কাশী? আগে হ্যাঁ।
মহেশ্বর বললেন, সাধু সন্ন্যাসীরা লোকের বাড়ি বাড়ি টাকা পয়সার জন্য ঘ্যান ঘ্যান করে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কিন্তু একটা ঘষা পয়সাও দেব না। কথাগুলো শোনা মাত্র শিউরে উঠে জিভ কেটে সন্ন্যাসী অর্থাৎ স্বামী রামনাথ বলে ওঠে, না না, আমরা যে ধরনের সাধু তারা কেউ অন্যের টাকা ছোঁয় না। মহেশ্বরের চোখ দুটো সার্কেলের মতো পুরো গোল হয়ে গেল। তাহলে আপনাদের চলে কি করে? আমাদের আশ্রমের অনেক জমি জমা টাকা কড়ি আছে, তাতেই চলে যায়। একটু চুপচাপ থেকে মহেশ্বর বললেন, আমরা কেউ কাউকে আগে দেখেছি বলে তো মনে হয় না। জানা নেই চেনা নেই, তা দুম করে সেই কাশি থেকে আমার কাছে আসতে গেলেন কেন? হাসি হাসি মুখ করে স্বামী রামনাথ বলে, কি বলছেন আপনি? আমাদের কতবার যে দেখা হয়েছে তার ইয়ত্তা নেই। মহেশ্বর এবার একটু রেগেই গেলেন। আমার মেমারি খারাপ নয়, দেখা হলে ঠিক মনে থাকতো। কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করলেন, কবে দেখা হয়েছে? 32 বছর আগে। 32 বছর? আপনার বয়স কত? 30। অঙ্কটা গোলমাল হয়ে গেল। হতভম্বের মতো মহেশ্বর বললেন, 30 বছর বয়স আর বলছেন কিনা 32 বছর আগে আমাদের বহুবার দেখা হয়েছে? স্বামী রামনাথের হাসিটা মুখময় ছড়িয়ে পড়ে। মাথাটা আস্তে আস্তে হেলিয়ে দিয়ে বলে, ঠিক তাই। এতদিন বাদে আপনাকে দেখেই আমি চিনতে পেরেছি। মাথা ভর্তি তখন কুচকুচে কালো চুল ছিল, টাক পড়েনি। শরীর খানিকটা টসকে গেলেও বেশ শক্তপোক্তই আছে। আপনি আমাকে চিনতে পারছেন না কারণ আমি আর সেই আগের চেহারায় নেই। তবে তখন আমার যে নাম ছিল সেটা বললে ঠিক মনে পড়ে যাবে। কি নাম ছিল? টানু। মহেশ্বর তার ইজি চেয়ারে চিরিক মেরে উঠে বসেন। সেই টানু হারামজাদা? টানু চোর বজ্জাতের ধারে? আগে ভাবুন তো, আপনার সঙ্গে কত টক্কর দিয়েছি। টানু নামটা শুনেই রক্ত মাথায় চড়ে গিয়েছিল মহেশ্বরে। ক্ষেপে উঠতে গিয়ে হঠাৎ মিয়ে গেলেন। কিন্তু কি? টানু তো 32 বছর আগে মারা গেছে। ঠিক। মাথার ভেতরটা গুলিয়ে যেতে লাগলো মহেশ্বরের। তিনি তখন নবীপুরের বড় দারোগা, চোর ডাকাতের জম। সবাইকে ঠিট করে ছেড়েছিলেন, শুধু টানুর সঙ্গেই পেরে ওঠেননি। লোকটার হাতে ভেলকি খেলত। রোজ শহরের কোনো না কোনো বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা দামি দামি জিনিস লোপাট করে দিত। কত পাহারা বসিয়েছেন মহেশ্বর, কত ফাঁদ পেতেছেন, কিন্তু টানুকে ধরে কার সাধ্যি। অসহ্য রাগে গা রিরি করত। কিন্তু প্রমাণ না পেলে টানুকে গারদে পুড়বেন কি করে? মাঝে মাঝে তাকে থানায় ডাকিয়ে এনে শাসাতেন। যেদিন বাঘে পাবো 14 পুরুষের নাম ভুলিয়ে ছাড়ব, কিংবা হাড় মাংস আলাদা করে ফেলব। টানুটা হাড়ে হাড়ে শয়তানি। মিচকি হেসে বলতো, আগে সাক্ষী টাক্কি জোগাড় করে আমাকে তো ধরুন, তারপর যা প্রাণ চায় তাই করবেন। যখনই দেখা হতো সূক্ষ্মভাবে বজ্জাতরা যেন তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিত। জীবনে আচ্ছা আচ্ছা বদমাইশদের শায়েস্তা করেছেন, কিন্তু টানুর বেলায় ডাহা ফেল। সেই টানু 7 দিনের জ্বরে হুট করে মরে গেল। নবীপুরের বাসিন্দাদের হাড় জুড়ল। টানু কখন হানা দেয় সেই ভয়ে আগে তারা রাত জেগে বসে থাকত। এবার নিশ্চিন্তে ঘুমোতে পারল। মহেশ্বরের দারোগাগৃতে একটাই কালো দাগ, সেটা হলো টানু। চোরটাকে যে জেলের ঘানিতে জুড়ে দিতে পারেননি সেই আক্ষেপটা তার থেকেই গেছে। এতদিন বাদে স্বামী রামনাথ এসে বলছে,
সেই নাকি টানো। সমস্ত ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে। এই যুবক সন্ন্যাসীর কোনো বদ মতলব আছে কিনা কে জানে, কিন্তু তিনিও মহেশ দারোগা, তাকে ধোঁকা দেওয়া এত সোজা নয়। এতক্ষণ আপনি করে বলছিলেন, এবার একটা হুঙ্কার ছাড়লেন। তুই যে টানু তার প্রমাণ কি? পীরের কাছে মামদোবাজি? রিটায়ার করেছি বলে মহেশ দারোগা বাঘ থেকে ইঁদুর হয়ে গেছে ওটা ভাবিসনি। হাত জোর করে স্বামী রামনাথ বলে, না না, সে কি কথা? আপনার কত ক্ষমতা তা কি আর আমি জানি না? আমাকে এবার বুঝিয়ে দে, যে টানু মরে ভূত হয়ে গেছে 32 বছর আগে, সে 30 বছরের স্বামী রামনাথ হয়ে উদয় হলো কি করে? আগে মহেশ্বরকে টানু বড়বাবু বলতো, এবার শুরু করলো স্বামী রামনাথ। বলছি বড়বাবু, শুনুন। টানুর মৃত্যুর পর তার জন্ম হয় কাশীর এক ব্রাহ্মণের ঘরে। তার নাম বৃজবাসী চতুর্বেদী। নানান শাস্ত্রে পণ্ডিত, একজন সৎ মানুষ। এতটুকু লোভ নেই, বেনারসের এক চতুষ্পাটিতে পড়াতেন। টানুকে তিনি ভালো করে লেখাপড়া শিখিয়েছেন, কিন্তু তার এ জন্মের বাবা মা কেউ বেশি দিন বাঁচেননি, ভাই বোনও কেউ নেই। মনটা কেমন যেন উদাস হয়ে গিয়েছিল। বাড়ি ঘর ছেড়ে টানু চলে গিয়েছিল আশ্রমে, তখন থেকে সেখানে আছে। সন্ন্যাসী জীবনে তার নাম হলো স্বামী রামনাথ। কাশীতে জন্মাবার পর যখন একটু বড় হলো, তখন নবীপুরের রাস্তাঘাট, মানুষজন, বাড়িঘর আবছা আবছা তার চোখের সামনে ভেসে উঠত, কিন্তু জায়গাটা যে ঠিক কোথায় বুঝে উঠতে পারত না। আর একটা ব্যাপার কাশীর অনেকের নজরে পড়েছিল, তার এ জন্মের মাতৃভাষা হিন্দি, কিন্তু ছোটবেলা থেকেই বাংলা বলতে পারত। সমস্ত দেখে শুনে বৃজবাসী চতুর্বেদী বলেছেন জাতিস্বর। পরে যখন আশ্রমে চলে যায়, সেখানকার বড় মহারাজ একই কথা বলেছেন। শব্দটার মানেও টানু জেনে গিয়েছিল। যে পূর্বজন্মের কথা মনে করতে পারে তাকে জাতিস্বর বলা হয়। আগের জন্মের স্মৃতি টানুকে পেয়ে বসেছিল। যে শহরে সে থাকত, সেখানকার টুকরো টুকরো সাপসা ছবি এবং নানা মানুষের মুখ সে দেখতে পেত। সেখানে যাবার জন্য সে অস্থির হয়ে উঠেছিল, কিন্তু কিভাবে যাবে ভেবে পেত না। মাত্র দিন কয়েক আগে নবীপুরের কথা পুরোপুরি মনে পড়ে যায় টানুর। সঙ্গে সঙ্গে কলকাতার টিকিট কেটে ফেলে। আজ ভোরে সে হাওড়া স্টেশনে এসে নেমেছে। সেখান থেকে লোকাল ট্রেন ধরে নবীপুর। মহেশ দারোগা খুব মন দিয়ে শুনছিলেন। বললেন, বানিয়ে বানিয়ে বেড়ে একখানা গল্প ফেঁদেছিস তো। তারপর হুমকে ওঠেন, মতলব কি তোর? হাত জোর করে টানু কাঁচুমাচু মুখে বলে, আমি থাকি কাশীতে, এই জন্মে কোনোদিন নবীপুর আসিনি। বড়বাবু, বিবেচনা করে দেখুন গল্পটা ফাঁদব কি করে? তুই কাশীতে থাকিস না কামসকাটকায়, আমি জানবো কিভাবে? বললি এ জন্মে শহরে আসিসনি, তোর মুখের কথা বিশ্বাস করে ফেলবো এমন গাড়ল পেয়েছিস আমাকে? নিঘাত টানুর কথা কারুর কাছে শুনেছিস, আর সেটা নিয়ে? মহেশ দারোগার কথায় মাঝেই হাইমাই করে ওঠে টানু। আগের জন্মে অনেক অন্যায় করেছি, কিন্তু এ জন্মে কোনো খারাপ খারাপ কাজ করি না, মিথ্যাও বলি না। আমার কথা বিশ্বাস না হয়, কাশীতে আমাদের আশ্রমের ঠিকানা, টেলিফোন নাম্বার দিচ্ছি। ফোন করলে তো এক্ষুনি জেনে যাবেন। মহেশ দারোগা থমকে গেলেন, একটু খুশিও হলেন। ঝানুচরি হোক আর সাধু মহারাজই হোক, তার সামনে দাঁড়িয়ে গড় গড় করে মিথ্যে বলবে, এত বড় বুকের পাটা কারণ নেই। খানিকক্ষণ কি চিন্তা করে বললেন, আচ্ছা ঠিক আছে, ধরেই নিলাম তোর মুখ দিয়ে সত্যি ছাড়া কিছু বের হয় না। একেবারে পাক্কা মহাপুরুষ বনে গেছিস। তা বাবু, নবীপুরে হাজার হাজার মানুষ থাকতে আমার কাছে এসে হাজির হলি কেন?
টানু বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আমার সম্বন্ধে আপনার এখন একটু সন্দেহ রয়ে গেছে। আমি যে সত্যি সত্যি আগের জন্মের টানু চোর, হাতে নাতে তার প্রমাণ দেব। তারপর অন্য একটা কাজ আছে, সেই জন্যই আপনার কাছে আসা। মহেশ দারোগা সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কি প্রমাণ দিবি? আপনার বাড়ি আসার আগে নদীর ধারে গিয়েছিলাম, সেখানে সেই পুরনো বটগাছটা তেমনই দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে কষ্ট করে আপনাকে একবার সেই গাছতলায় যেতে হবে। ওখানে কেন? প্রমাণ তো ওখানেই রয়েছে। ভীষণ কৌতূহল হচ্ছিল মহেশ দারোগার। ইজি চেয়ার থেকে তিনি উঠে দাঁড়ালেন। চল। টানু বলল, বড়বাবু, আমার একটা শাবল লাগবে। শাবল দিয়ে কি হবে? একটু ধৈর্য ধরুন, সব নিজের চোখে দেখতে পাবেন। মহেশ দারোগা বাড়ির ভেতর থেকে একটা শাবল নিয়ে এলেন। বারান্দায় মেঝে থেকে তার থলেটা তুলে নিয়ে মহেশকে সঙ্গে করে বেরিয়ে পড়ল টানু। নদী খুব দূরে নয়। মহেশ দারোগার বাড়ি থেকে মিনিট 15 হেঁটে সেখানে পৌঁছে গেল দুজনে। যে বটগাছটার কথা টানু বলেছে সেটা বিশাল। নদীর পাড়ে একটা নির্জন জায়গায় এলাকা জুড়ে সেটা দাঁড়িয়ে আছে। গাছটার বয়স 100 বছরেরও বেশি। প্রকাণ্ড গুঁড়ি, মোটা মোটা ডাল থেকে কত যে ছুরি নেবেছে তার লেখাজোখা নেই। কাঁধের ছোলা নামিয়ে বটের গুঁড়ির একপাশে শাবল দিয়ে মাটি খুঁড়ে মস্ত একটা গর্ত খুঁড়ে ফেলল টানু। তারপর ভেতর থেকে দুটো ভারী স্টিলের বাক্স বের করে আনলো। দুটো বাক্সের গায়ে তালা লাগানো। বোঝা যায় অনেক দিন মাটির তলায় থাকার জন্য তালায় জং ধরে গেছে। শাবল দিয়ে চার দিতেই সে দুটো ভেঙে গেল। বাক্স খুলতেই চোখের তারা যেন ঠিকরে বেরিয়ে আসবে মহেশ দারোগার। একটা বাক্সে সুতো দিয়ে বাঁধা বান্ডিল বান্ডিল 100 টাকার নোট ছাড়াও অজস্র সোনার গিনি আর রূপোর টাকা। অন্যটায় গয়নার স্তূপ, চুড়ি, কঙ্কন, জড়োয়া নেকলেস, আংটি, ঝুমকো। টানু বলল, গত জন্মে নবীপুরের গেরস্থদের বাড়ি থেকে এসব গয়না টাকা পয়সা চুরি করে বটগাছের তলায় পুঁতে রেখেছিলাম। আপনি কত খোঁজাখুঁজি করেছেন, কিন্তু হদিশ পাননি। ভেবেছিলাম বুড়ো বয়সে তো কাজকর্ম করতে পারবো না, এগুলো জমিয়ে রাখি, পরে বসে বসে খেতে পারবো, কিন্তু হুট করে মরে গেলাম। মহেশ দারোগা থ হয়ে গিয়েছিলেন। তার মুখ দিয়ে একটি শব্দ বের হলো না, একেবারে বোবা। টানু মহেশের দিকে তাকিয়ে একটু হাসল। কি বড়বাবু, আমি যে সেই হারামজাদা টানু চোর, প্রমাণ হলো তো? আচমকা এমন একটা ব্যাপার ঘটে যাবে ভাবতে পারেননি মহেশ্বর। তিনি রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেছেন। আস্তে আস্তে মাথা নাড়লেন। হ্যাঁ, যে জন্য নবীপুর এসেছি সেই কাজের কথাটা বলি। কি কাজ? প্রায়শ্চিত্ত করতে চাই। বুঝতে না পেরে মহেশ দারোগা জিজ্ঞেস করেন, মানে? টানু বলতে লাগলো, এক জন্মে ছিলাম চোর, পরের জন্মে হলাম সন্ন্যাসী। কেমন কপাল দেখুন! আগের জন্মের কথা সব মনে পড়ে গেছে। পাপের প্রায়শ্চিত্তটা না করতে পারলে শান্তি পাচ্ছি না। কি করতে চাস তুই? একটা বাক্স থেকে মোটা একখানা খাতা বের করে মহেশকে দিতে দিতে টানু বলল, কার কার বাড়ি থেকে কী কী জিনিস কোন কোন তারিখে সরিয়েছিলাম সব এতে লেখা আছে। গয়না টাকা পয়সা আপনাকে দিয়ে গেলাম। আমি জানি আপনি সৎ মানুষ, জীবনে ঘুষ খাননি। দয়া করে যার যার জিনিস তাকে দিয়ে দেবেন, বলবেন আমি সকলের কাছে ক্ষমা চেয়েছি। আচ্ছা, চলি। মহেশকে প্রণাম করে নিজের ঝোলাটা কাঁধে তুলে নিয়ে শহরের দিকে হাঁটতে শুরু করে সে। অভিভূতের মতো দাঁড়িয়ে থাকেন মহেশ দারোগা। এই মুহূর্তে যা ঘটে গেল তা কি সত্যি?
কেমন যেন বিশ্বাস করতে ইচ্ছে করে না। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা চোর এবং সন্ন্যাসী গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটা শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।